পরিবর্তন প্রক্রিয়া চেঞ্জিং প্রসেস অফ দ্য আর্থ সারফেস। ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। কোনটি সর্বদা পরিবর্তনশীল? ভূপৃষ্ঠ। নানা প্রকার ভূপ্রক্রিয়ায় ভূপৃষ্ঠের পরিবর্তন সাধন করে। যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূমির উপর পরিবর্তন সাধিত হয় তা ভূপ্রক্রিয়া। যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূমির উপর পরিবর্তন সাধিত হয় তাকে কি বলে? তাকে কি বলে? ভূপ্রক্রিয়া বলে। একটা প্রশ্ন, যেমন নদী অবক্ষেপণের মাধ্যমে প্লাবন ভূমি গড়ে তুলছে। তাহলে এইটাও দেখে রাখো, কি অবক্ষেপণের মাধ্যমে প্লাবন ভূমি গড়ে তুলছে? নদী অবক্ষেপণের মাধ্যমে। এখানে নদী অবক্ষেপণ একটি প্রক্রিয়া। তাহলে নদী অবক্ষেপণ একটা কি প্রক্রিয়া? অবক্ষেপণ একটা প্রক্রিয়া। কোনটি একটি অবক্ষেপণ প্রক্রিয়া? নদী। আমরা ঘুরি ফিরি প্রশ্ন করব এবং উত্তর করব। কোশ্চেন টু অ্যান্সার, অ্যান্সার টু কোশ্চেন যদি করি তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। আর অবশ্যই তোমরা সামনে বইটা নিয়ে বসে পড়ো, আর যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে দেবো, আর কিভাবে প্রশ্ন করবে, কেমন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখবা, আর অবশ্যই নোট ডাউন করা উচিত। ভূপ্রক্রিয়ায় তার কার্য সাধনের জন্য নানা প্রকার প্রাকৃতিক শক্তির সাহায্য নেয়। মাধ্যাকর্ষণ, ভূতাপীয় শক্তি, সৌরশক্তি। এ সমস্ত শক্তির সাহায্যে ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠের কোথাও ধীরে ধীরে পরিবর্তন আনে, আবার কখনো কখনো খুব দূরত্ব পরিবর্তন সাধন করে। সাধারণভাবে বহিঃশক্তি, বহিঃশক্তি বলতে বাইরের শক্তি, আর বাইরের শক্তি বলতে কি সৌরশক্তিকে বোঝানো হয়েছে। বহিঃশক্তি বা বাইরে সঙ্গে জড়িত ভূপ্রক্রিয়া ভূপৃষ্ঠে ধীর পরিবর্তন আনে। মানে ভূপৃষ্ঠে বাইরে যে শক্তি আছে বা সৌরশক্তি আছে, সূর্যের তাপ শক্তি আছে, সেটা কারণে ভূপৃষ্ঠে মানে ভূমির উপরে, ভূপৃষ্ঠ বলতে ভূমির উপরে খুব আস্তে আস্তে পরিবর্তন আনে। সুদীর্ঘ সময় ধরে ভূপৃষ্ঠে এই পরিবর্তন চলে বিধায় একে ধীর পরিবর্তন বলে। তাহলে সুদীর্ঘ সময় ধরে ভূপৃষ্ঠের এই পরিবর্তন চলে, এই জন্য এটাকে কি পরিবর্তন বলে? ধীর পরিবর্তনও বলে। আর ভূ অর্থ ভূমি বা মাটি, পৃষ্ঠ অর্থ উপরিভাগ। ধীর পরিবর্তন সাধারণত দুটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। ধীর পরিবর্তন সাধারণত দুটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়। তাহলে ধীর পরিবর্তন কয়টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়? দুটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়। দুটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ধীর পরিবর্তন সাধারণত কয়টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়? দুটি প্রক্রিয়ায় সম্পন্ন হয়। যেমন নগ্নিভবন ও অবক্ষেপণ। যেমন নগ্নিভবন ও অবক্ষেপণ। অবক্ষেপণ ও নগ্নিভবন। অবক্ষেপণ ও নগ্নিভবন। অপরদিকে অন্তঃশক্তির, যেমন ভূমিকম্প, সঙ্গে জড়িত ভূপ্রক্রিয়ায় ভূপৃষ্ঠে দ্রুত পরিবর্তন সাধিত হয়। নিচে ভূত্বকের পরিবর্তন সাধনকারী ভূপ্রক্রিয়া সময়ের একটি ছক দেয়া হলো। ভূপ্রক্রিয়া। তাহলে ভূপ্রক্রিয়াকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। তাহলে ভূপ্রক্রিয়াকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। একটা হচ্ছে ধীর পরিবর্তন, আর একটা হচ্ছে ধীর বা আকস্মিক পরিবর্তন। তাহলে ধীর পরিবর্তন আছে, আকস্মিক পরিবর্তন আছে, আর আকস্মিক পরিবর্তন, ধীর ও আকস্মিক পরিবর্তন একসঙ্গে আছে। তাহলে এটা হচ্ছে ধীর পরিবর্তন, এটা হচ্ছে ধীর, খ নম্বর দিলাম ধীর ও আকস্মিক পরিবর্তন, গ নম্বরে আছে আকস্মিক পরিবর্তন শুধু। তাহলে ধীর ও আকস্মিক পরিবর্তন ভূ আলোড়ন সৃষ্টি করে। কি তৈরি করে? ভূ আলোড়ন সৃষ্টি করে। আর ধীর পরিবর্তন 2 প্রকার। আবার ধীর পরিবর্তন কয় প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে নগ্নিভবন, আর একটা হচ্ছে অবক্ষেপণ। এখানে আকস্মিক পরিবর্তন আবার 2 প্রকার। আকস্মিক পরিবর্তন আবার কয় প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে ভূমিকম্প হঠাৎ করে হয়, আর একটা হচ্ছে অগ্ন্যুৎপাত, যেটা হঠাৎ করে হয়ে যায়। এবার দেখো নগ্নিভবন কত প্রকার? নগ্নিভবন আবার 3 প্রকার। নগ্নিভবন আবার কত প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার নগ্নিভবনের ভিতরে আছে বিচ্ছিন্ন ভবন, বিচ্ছিন্ন ভবন, তারপরে ক্ষয়ী ভবন আর অপসারণ ভবন। তাহলে এইগুলো হচ্ছে
শ্রেণীবিভাগ। ছকের মাধ্যমে ভূ-প্রকৃতির সমূহকে শ্রেণীবিভাগ করা হয়েছে এইভাবে। ধীর পরিবর্তন। একটু আমরা দেখি, ধীর পরিবর্তন হলো আকস্মিক পরিবর্তনের একেবারে বিপরীত অবস্থা। ধীর পরিবর্তন হচ্ছে আকস্মিক পরিবর্তনে একেবারে বিপরীত অবস্থায় রয়েছে কোন পরিবর্তন? ধীর পরিবর্তন। আকস্মিক পরিবর্তনে একেবারে বিপরীত অবস্থায় রয়েছে কোন পরিবর্তন? ধীর পরিবর্তন। এটাকে বোঝানো হয়েছে। তাহলে আকস্মিক পরিবর্তনের একেবারে বিপরীত অবস্থায় রয়েছে কোনটা? ধীর পরিবর্তন। অনেকগুলো প্রাকৃতিক শক্তি আছে, যেমন আমরা জানি অনেকগুলো প্রাকৃতিক শক্তি আছে। তার ভিতরে কি কি শক্তি আছে দেখো, সূর্য তাপ আছে, বায়ু প্রবাহ আছে, বৃষ্টিপাত আছে, নদী আছে, হিমবাহ আছে। এগুলো সব হচ্ছে প্রাকৃতিক শক্তি দ্বারা যে পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হয় তাকে ধীর পরিবর্তন বলে। তাহলে ধীর পরিবর্তন কাকে বলে, এইগুলো দিলে আমরা বুঝতে পারবো। এই ধীর পরিবর্তন বিশাল এলাকা জুড়ে হয়ে থাকে। ধীর মানে আস্তে আস্তে পরিবর্তন হয়। আর আকস্মিক পরিবর্তন হঠাৎ করে কোনো একটা কাজ হয়ে যায়। যেমন দেখো, পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ বলতে ভিতরের ভাগ এখন উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে। তাহলে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ কি অবস্থায় রয়েছে? উত্তপ্ত এবং গলিত অবস্থায় রয়েছে। কেমন? মাটির নিচে সবসময় কি অভ্যন্তর, দেখো অভ্যন্তর ভাগ বলতে মাটির ভিতরের অংশকে বোঝানো হয়। তো ভিতরের অংশ দেখো উত্তপ্ত রয়েছে, মানে খুব তাপ এবং গলিত অবস্থা, যেটা গলে রয়েছে, যেটা আমরা এই উত্তপ্ত গলিত যে অবস্থা পদার্থগুলো আছে সেটাকে আমরা কি বলি? লাভা বলি। ওই লাভাটা কখন বেরোয়? যখন কোনো ভূমিকম্প হয় বা কোনো কারণে যদি মাটি ফাটল ধরে তখন কিন্তু ওই লাভা বের হয়, তখন আকস্মিক একটা পরিবর্তন হয়। এসব উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে ভূত্বকে যে আলোড়ন ঘটে তাকে ভূ আলোড়ন বলে। তাহলে ভূ আলোড়ন কাকে বলে? তাহলে বুঝতে পেরেছো। তাপ ও চাপের পার্থক্য হলে ভূত্বকে যে আলোড়ন তৈরি হয়, চাপ ও তাপের পার্থক্য হলে যে আলোড়ন তৈরি হয় তাকে কি বলা হয়? ভূ আলোড়ন। তাহলে ভূ আলোড়ন হয় কি কারণে? তাপ ও চাপের পার্থক্যের কারণে। তাপ ও চাপের পার্থক্যের কারণে। এ ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে। তাহলে ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে কি কারণে? ভূ আলোড়নের ফলে বা ভূ আলোড়নের কারণে। তাহলে অবশ্যই এগুলো দেখে রাখো। বিভিন্ন ভূমিরূপ গঠনকারী শক্তির প্রভাবে ভূগর্ভে সর্বদা নানা রূপ পরিবর্তন হচ্ছে। আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত, ভূকম্পন, পৃথিবী অভ্যন্তরীণ সংকোচন, ভূগর্ভের তাপ ও অন্যান্য প্রচণ্ড শক্তির ফলে ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন সাধিত হয় তাকে আকস্মিক পরিবর্তন বলে। তাহলে দেখো, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্পন, পৃথিবীর অভ্যন্তরে সংকোচন, ভূগর্ভের তাপ ও অন্যান্য প্রচণ্ড শক্তির ফলে ভূপৃষ্ঠে হঠাৎ যে পরিবর্তন সাধিত হয় তাকে আকস্মিক পরিবর্তন বলে। এরূপ পরিবর্তন খুব বেশি স্থান জুড়ে হয় না। আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় প্রধানত, তাহলে আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় প্রধানত তিনটি কারণে, তিনটি বিষয় হয়ে থাকে। তাহলে আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় প্রধানত ভূমিকম্পর কারণে, ভূমিকম্পর কারণে আকস্মিক পরিবর্তন হয়, সুনামির কারণে হয় অথবা আগ্নেয়গিরির দ্বারা হয়। এই তিনটি কারণে ভূপৃষ্ঠে কি হয়? আকস্মিক পরিবর্তন সাধিত হয়। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখতে পারো। ভূমিকম্প, যেটাকে আমরা বলি ইংলিশে আর্থকোয়েক, ভূমিকম্প। পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। ভূপৃষ্ঠে কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য কেঁপে ওঠে, হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে বলা হয় ভূমিকম্প। তাহলে ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্প কাকে বলে? তাহলে এটা সংজ্ঞা। আবার দেখো, এই যে ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে কি বলা হয়? ভূমিকম্প। দুইটা প্রশ্ন পেলাম, একটা সংজ্ঞা আর একটা প্রশ্ন করে অ্যান্সার পেলাম। ভূকম্পন সাধারণত কয়েক সেকেন্ডে স্থায়ী হয়, আবার কখনো কিছু সময় পর পর অনুভূত হয়। এই কম্পন কখনো অত্যন্ত মৃদু আবার কখনো অত্যন্ত প্রচণ্ড হয়। কখনো মৃদু হয় আবার কখনো প্রচণ্ড হয়। ভূমিকম্পের প্রধান কারণ।
ভূমিকম্পের প্রধান কারণগুলো এখানে দেয়া আছে। প্রধান যে কারণ আছে ভূমিকম্পর এইটা অবশ্যই ভালো করে জানতে হবে। মেইন কজেস অফ আর্থকোয়েকস, মেইন কজেস অফ আর্থকোয়েকস। পৃথিবীর উপরিভাগ কতগুলো ফলক ও প্লেট দ্বারা গঠিত? পৃথিবীর উপরিভাগ কতগুলো কি দ্বারা গঠিত? ফলক ও প্লেট দ্বারা গঠিত রয়েছে। তাই পৃথিবীর উপরিভাগ কি দ্বারা গঠিত? ফলক ও প্লেট দ্বারা গঠিত। এই প্লেট সময়ের সঞ্চালন পর্যন্ত ভূমিকম্প ঘটিয়ে থাকে। অগ্ন্যুৎপাতের ফলে প্লেট সময়ের উপর ভূমিকম্প সৃষ্টি হয়। অপ্রধান কারণ, এখানে কোনো প্রধান কারণ নাই। ১ নাম্বার শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে মানে ভূপৃষ্ঠের ভিতরে, ভূপৃষ্ঠ বলতে ভূমি, বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়। তাহলে কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে তখন কি হয়? ভূমিকম্প হয়। একটা প্রশ্ন, ১৯৩৫ সালে বিহারে, ১৯৫০ সালে আসামে এ কারণে ভূমিকম্প হয়। তাহলে শিলাচ্যুতি বা শিলা ভাঁজের সৃষ্টির কারণে কি হয়? ভূমিকম্প হয়। তাহলে বিহারে হয় কত সালে? ১৯৩৫ সালে। আর আসামে হয় কত সালে? ১৯৫০ সালে। ১৯৩৫ সালে কোথায় ভূমিকম্প হয়? বিহারে। ১৯৩৫ সালে কোথায়? বিহারে। ১৯৫০ সালে হয় কোথায়? আসামে। তাহলে বিহারে, আসামে যে ভূমিকম্প হয় সেটা কিসের কারণে হয়? শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টির কারণে। ২ নাম্বার দেখো, তাপ বিকিরণের কারণে ভূমিকম্প হয়। দেখো, ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল বা ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। তাহলে ভূত্বক তাপ বিকিরণ করে সংশ্লেষিত হয়ে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে কিসে হয়? ভূমিকম্প হয়। ভূগর্ভস্থ বাষ্প। পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। তাহলে পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক তাপের কারণে কিসের সৃষ্টি হয়? বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেয় ফলে প্রচণ্ড ভূমিকম্পন অনুভূত হয়। ৪ নম্বর ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাসের কারণে ভূমিকম্প হয়। অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধি হলে তার প্রভাবেও ভূমিকম্প হয়। ৫ নম্বর কারণ হয় হিমবাহের প্রভাবেও ভূমিকম্প হয়। হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। ভূমিকম্পনের ফলাফল, ইফেক্টস অফ আর্থকোয়েকস। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ঘটে। বহু ধ্বংসলীলা সাধিত হয়। ঘরবাড়ি, ধনসম্পদ, যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়। এতে জীবনের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। নিচে ভূমিকম্পের ফলাফল আলোচনা করা হলো। ১ নাম্বার দেখো, ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল বা ধসের সৃষ্টি হয়। তাহলে অসংখ্য ভাঁজ ও ফাটল ও ধসের সৃষ্টি হয় কিসের ফলে? ভূমিকম্পের ফলে। তাহলে আবার ভূমিকম্পের ফলে ভূমিকম্পের ফলে কি হয়? অসংখ্য ভাঁজ, ফাটল ও ধসের সৃষ্টি হয়। নদীর গতিপথ পাল্টে যায়। ভূমিকম্পের ফলে আবার মাঝে মাঝে নদীর গতিপথও পাল্টে যায়। যাচ্ছিল এই সাইডে, আবার অন্যদিকে পানি প্রবাহিত হতে শুরু করে। উদাহরণ হিসেবে বলা যায়, ১৭৮৭ সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়। ১৭৮৭ সালে। কত সালে? ১৭৮৭ সালে। কোথায়? আসামে। কোথায়? আসাম। যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা কি হয়ে যায়? উঁচু হয়ে যায়। ফলে নদীতে তার গতিপথ পাল্টে বর্তমান যমুনা নদী প্রবাহিত হতে শুরু করে। বর্তমানে কোন নদীতে প্রবাহিত হতে শুরু করে? যমুনা নদী প্রবাহিত হতে শুরু করে। ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্রতল উপর উত্থাপিত হয় বা উত্থিত হয়। পাহাড়, পর্বত বা দ্বীপের সৃষ্টি করে। আবার কোথাও স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়। ১৮৯৯ সালে ভারতে কচ্ছ উপসাগরে উপকূলে প্রায় ৫,০০০ বর্গ কিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। কত সালে? ১৮৯৯ সালে। কত সালে? ১৮৯৯ সালে। ভারতের কচ্ছ উপসাগরের, তাহলে ভারতের কোথায়? কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় ৫,০০০ বর্গ কিলোমিটার। কত কিলোমিটার? ৫,০০০ বর্গ কিলোমিটার স্থান ভূগর্ভে নিমজ্জিত হয়, মানে ভূগর্ভস্থ হয়, যেটা নিচে নেমে যায়। ৩ নাম্বার, ভূমিকম্পের ফলে
অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয় বা কখনো কখনো বন্ধ হয়ে যায়। আসলে হয়। তাহলে অনেক সময় নদীর গতি পরিবর্তন হয়, আবার কখনো কখনো বন্ধ হয়ে যায়। কিসের ফলে বলে দিন? ভূমিকম্পের ফলে। কখনো কখনো নদী শুকিয়ে যায়, আবার সময় সময় উঁচু ভূমি অবনমিত হয়ে জলাশয়ের সৃষ্টি হয়। কত সালে? ১৯৫০ সালে আসামের ভূমিকম্পে দিবাং নদীর গতি পরিবর্তিত হয়। তাহলে কত সালে দিবাং নদীর গতি পরিবর্তিত হয়? ১৯৫০ সালে। কিসের ফলে? ভূমিকম্পের ফলে। তাহলে ১৯৫০ সালে ভূমিকম্পে দিবাং নদীর গতি পরিবর্তিত হয় কোথায়? আসামের। তাহলে আসামের ভূমিকম্পে দিবাং নদীর গতি পরিবর্তিত হয় কত সালে? ১৯৫০ সালে। ১৯৫০ সালে আসামের ভূমিকম্পে কোন নদীর গতি পরিবর্তিত হয়? দিবাং নদী। তাহলে আমরা একটা থেকে আমরা কয়টা প্রশ্ন বের করলাম? ৪ টা প্রশ্ন তৈরি করে ফেললাম। প্রথমে দেখো, কত সালে আসামের ভূমিকম্পে দিবাং নদীর গতি পরিবর্তিত হয়? ১৯৫০ সালে, একটা গেল। আবার ১৯৫০ সালে কোথায় ভূমিকম্পে দিবাং নদী গতি পরিবর্তিত হয়? আসামে, ২ টা গেল। ১৯৫০ সালে আসামের কিসের ফলে দিবাং নদী গতি পরিবর্তিত হয়? ভূমিকম্পে। আবার ১৯৫০ সালে আসামের ভূমিকম্পে কোন নদী গতি পরিবর্তিত হয়? দিবাং নদী। দেখো, একটা বিষয় দিয়ে আমরা ৪ টা প্রশ্ন তৈরি করে ফেলছি। তাহলে এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্স। আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care. Love you. Allah Hafiz. Bye bye.